হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এ যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করলাম। অর্থাৎ বিবি কুন্ডু যে টেস্ট পেপার, যে মডেল টেস্ট পেপারটা ছিল, বিবি কুন্ডু যে মডেল সেটগুলো ছিল তার সেট 1টা করেছিলাম। আজকে সেট 2 এর এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং আমি তো অ্যানসারগুলো নিয়ে ডিটেইলসে আলোচনা করে নিচ্ছি। এই যে অ্যানসারটা দেখবে এই ভিডিও যে ডেসক্রিপশন বক্সে, সেই ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ লিংক দিয়ে দিই, তোমরা ওখান থেকে দেখে টুকে নিতে পারো, ঠিক আছে? তো দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে কি, কোম্পানির মূলধনের উৎসগুলি হলো। কোম্পানির মূলধনের উৎস, ইংলিশটা বলছে দ্য সোর্সেস অফ ক্যাপিটাল অফ আ কোম্পানি, ঠিক আছে? একটা যে কোম্পানি আছে, কোম্পানির তার সোর্স তো আছে, তার ক্যাপিটালটাও আছে। যেমন আমরা পড়েছিলাম সোল প্রপ্রাইটরশিপ বিজনেস, তার সোর্স কি ছিল? মালিক ঘর থেকে টাকা নিয়ে আসবে, তার বাড়ি থেকে টাকা নিয়ে আসবে, তার নিজের সোর্স থেকে নিয়ে আসবে মালিক। পার্টনারশিপ বিজনেস, পার্টনাররা ক্যাপিটাল টাকা জোগাড় করবে, কিন্তু কোম্পানির সোর্সেস অফ ক্যাপিটালটা কোথা থেকে হবে আমরা জানি। সেটাই এখানে বলেছে। কি কি বলেছে এখানে? অপশন দিয়েছে ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে? তো তাহলে কোম্পানির সোর্সেস অফ ক্যাপিটাল, এখানে অ্যানসারটা কি হবে? ইকুইটি শেয়ার তো হবেই, প্রেফারেন্স শেয়ার হবে, আর একটা দিয়ে মুনাফার পুনর্বিনিয়োগ, তিনটে পয়েন্টই হবে। তার মানে একের এক নম্বরের অ্যানসারটা আমি আবার বলছি, বলছে কোম্পানির মূলধনের উৎস কি? কোম্পানির তার মূলধনটা জোগাড় করে কোথা থেকে? ইকুইটি শেয়ার মার্কেটে ইস্যু করে, প্রেফারেন্স শেয়ার মার্কেটে ইস্যু করে, আর যে তোমার মুনাফা, যে প্রতি বছর যে মুনাফা কামায়, প্রফিট যে কামায়, সেটাকেও আবার রিইনভেস্ট করে। এই তিনটেই হবে অ্যানসার। তাহলে কি কি লিখতে পারি? ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, আর মুনাফার পুনর্বিনিয়োগ। এখানে যে তিনটে অপশন ছিল, কোশ্চেনে তিনটে অপশন, তিনটে অপশন রাইট, তাই অ্যানসারটা তোমাকে লিখতে হবে অল অফ দিস। অর্থাৎ কোন অপশনটা হবে? তোমার ডি অপশনটা হবে এক নম্বর। দু নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে যে ডিসকাউন্ট অন রি ইস্যু অফ ফরফিটেড শেয়ার, অর্থাৎ বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলিতে অবহারের পরিমাণ। বলছে আমরা যে শেয়ার ফরফিট শিখেছিলাম, ঠিক আছে? আমরা যে শেয়ার যে ফরফিট হলো, সেটা আমরা প্রিমিয়ামেও রিইস্যু করতে পারতাম, পারেও রিইস্যু করতে পারতাম, ডিসকাউন্টও রিইস্যু করতে পারতাম। বলছে যে এখানে বলছে ডিসকাউন্ট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার, আমরা যে শেয়ারগুলো ফরফিট করেছি সেই শেয়ারগুলো যখন রিইস্যু করব ডিসকাউন্টে, ঠিক আছে? অপশন বলেছে ক্যান নট বি লেস দেন ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, ক্যান নট বি মোর দেন ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, cannot be equal to balance of forfeited share account, none of these। এর অপশনটা হবে cannot be more than, লিখো অ্যানসারটা লিখো, cannot be more than, cannot be more than balance of forfeited shares, balance of forfeited shares। এটা বি নম্বর অপশনটা হবে। খুব ইজি জিনিস দিয়ে, কোনো এমন কিচ্ছু টাফ বলেনি এটা। আমরা শেয়ার ফরফিট করতাম, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, লাস্ট ক্লাসে বলেছিলাম জার্নালটা, শেয়ার ফরফিটের জার্নাল কি হতো? শেয়ার ক্যাপিটাল ডেবিট, তারপর হচ্ছে কল সিট এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কল সিট এরিয়ার অ্যাকাউন্ট ক্রেডিট, টু শেয়ার ফরফিটেড, টু শেয়ার ফরফিটেড। তারপর রিইস্যু করতে হবে, এখানে ডিসকাউন্ট বলেছে, ডিসকাউন্টের ইস্যু করার নিয়ম কি ছিল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট সরি শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার ক্যাপিটাল। বলেছে এখানে ডিসকাউন্টের পরিমাণ কত হবে, ঠিক আছে? তো এই যে এখানে যত টাকা শেয়ার ফরফিটেড ক্রেডিট, যত টাকা অ্যামাউন্ট বেরোবে, যত টাকা অ্যামাউন্ট বেরোবে, মানে রেট যত থাকবে, তার বেশি হতে পারবে না, তার বেশি হতে পারবে না ডিসকাউন্ট। সাপোজ ধরো এখানে 10 টাকা ছিল শেয়ার ক্যাপিটাল, আমি পাইনি ধরো 3 টাকা, পেয়েছি কত? 7 টাকা, পেয়েছি ধরো 7 টাকা, 7 টাকা পেয়েছি। এবার যখন শেয়ার রিইস্যু করব ডিসকাউন্টে, এই ডিসকাউন্টটা, এই যে ডিসকাউন্টে যে রিইস্যু করব, এটা কখনোই এই 7 এর বেশি হতে পারে না। এখানে যে অ্যামাউন্ট হবে, এটা কখনোই 7 এর বেশি হতে পারে না। এখানে এটাই বলতে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। এটা যারা অঙ্কটা, শেয়ারের অঙ্কগুলো যারা প্রপারলি ভালো করে বুঝেছে, তাদের কাছে এইগুলো করা কোনো ব্যাপারই নেই।
আচ্ছা 3 নম্বর পয়েন্টটা কি বলেছে, 3 নম্বর কোশ্চেন বলেছে ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, ঠিক আছে, অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে পার্টনার্স ক্যান গেট, পার্টনাররা কি পেতে পারে, এখানে যে রাইট অ্যানসার হবে সি, যে রাইট অ্যানসারটা হবে সেটা হবে ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে। 3 নম্বর অ্যানসারটা হবে ইন্টারেস্ট অন লোন, লিখে রাখো ইন্টারেস্ট অন লোন। অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে পার্টনাররা ইন্টারেস্ট অন লোন পাওয়ার অধিকারী, ঠিক আছে, এইখানে এই অ্যানসারটা হবে, ঠিক আছে। তাহলে অপশনটা কি ছিল, সি। তারপর 4 নম্বর কি বলেছে, কোন অংশীদার কারবারের মূলধনের উপর সুদ, আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করেছিলাম, মনে করার চেষ্টা করো, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করেছিলাম, ওখানে কি করেছিলাম, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন দিকে আসতো স্যার, ক্যাপিটাল আমরা ডেবিট দিকে আসতো, তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল অংশীদারি প্রতিষ্ঠান বা পার্টনারশিপ ফার্মের কি এটা, এটা কি ইনকাম নাকি এটা কি এক্সপেন্সেস, এটা কি অ্যাসেট নাকি লায়াবিলিটি, স্যার পার্টনারশিপ ফার্মের এটা এক্সপেন্সেস, কিন্তু পার্টনারদের ইনকাম, আমাকে পার্টনার জানতে চাই, আমাকে পার্টনারশিপ ফার্মের কি, স্যার এক্সপেন্সেস, তাহলে লিখে দাও অ্যানসারটা লিখে দাও, এটা হচ্ছে এক্সপেন্সেস, ঠিক আছে। তো তাহলে কত নম্বর অপশনটা, এটা হচ্ছে এ। 5 নম্বর কি বলেছে, একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, মানে ফিচার্স অফ জয়েন্ট স্টক কোম্পানি, এখানে 4টে পয়েন্ট দিয়েছে, তোমাকে কারেক্ট অ্যানসার চুজ করতে হবে কোনটা যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। তাহলে পয়েন্টগুলো পড়ছি দেখো। প্রথম পয়েন্ট বলছে সেপারেট লিগ্যাল এন্টিটি, এটা যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। তারপর পারপেচুয়াল এক্সিস্টেন্স, এটাও যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। তারপর কি বলছে লিমিটেড লায়াবিলিটি, এটাও যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। তাহলে তিনটেই কারেক্ট অ্যানসার। এখানে যে 3টে পয়েন্ট বলেছে, 3টে পয়েন্ট ঢুকে দিচ্ছি, কি কি বলেছে, সেপারেট লিগ্যাল এন্টিটি, এটা কোম্পানির বৈশিষ্ট্য। তারপর পারপেচুয়াল এক্সিস্টেন্স, এটাও কোম্পানির বৈশিষ্ট্য। আর কি বলে লিমিটেড লায়াবিলিটি, এটাও কোম্পানির বৈশিষ্ট্য। তাহলে কোন অপশনটা হবে, স্যার তিনটেই তো রাইট, তাহলে ডি অপশনটা চুজ করে দাও, অর্থাৎ অল অফ দিস। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরটা করব। 6 নম্বরটা কি বলেছে, 6 নম্বর বলেছে ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট দ্য প্রফিট শেয়ারিং রেশিও among the 3 partners as per partnership act will be, আরে বাবা যখন আমরা পার্টনারশিপের অঙ্কগুলো করতাম, ঠিক আছে, তো ধরো কোনো অঙ্কে রেশিও বলে দিত না, আমি শিখেছিলাম যদি কোনো অঙ্কে রেশিও বলে না দেয়, দ্যাট মিন্স এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে পার্টনাররা কত করে প্রফিট ভাগ করে নেবে, সেক্ষেত্রে ইকুয়াল হতো, যেহেতু এখানে 3 জন পার্টনার আছে তাহলে রেশিও হবে 1:1:1। এই অ্যানসারটা চুজ করো 1:1:1, অর্থাৎ বি 1:1:1, অ্যানসারটা হবে বি। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর বলেছে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ ইস্যুড, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ কোথায় দেখায়, ব্যালেন্স শিটে। সিকিউরিটিজ প্রিমিয়াম আমরা ব্যালেন্স শিটে দেখাই, ব্যালেন্স শিটের কোন সাইডে, স্যার ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে দেখায়, যে লায়াবিলিটির কোন হেডে, রিজার্ভ এন্ড সারপ্লাসে, লিখে দাও। সিকিউরিটিজ প্রিমিয়াম আমরা দেখাবো, এখানে তো লিখেছি, বলেছে ব্যালেন্স শিট অ্যাসেট সাইড দেখায় না, একদম দেখায় না সিকিউরিটিজ প্রিমিয়াম ব্যালেন্স শিট অ্যাসেট, ডেবিট সাইড অফ পিএল না, ক্রেডিট সাইড অফ পিএল না, লায়াবিলিটি সাইড অফ ব্যালেন্স শিট। তার মানে সিকিউরিটিজ প্রিমিয়াম কোথায় দেখাবো, লায়াবিলিটি সাইড অফ ব্যালেন্স শিট, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে লায়াবিলিটির কোন হেডে, তখন তুমি বলতে হবে রিজার্ভ এন্ড সারপ্লাস, তাই না, রিজার্ভ এন্ড সারপ্লাস বলতে হবে। আচ্ছা কোন অপশনটা এখানে চুজ করেছি আমরা, স্যার ডি অপশনটা চুজ করেছি, হয়ে গেল। 7 হয়ে গেল। এবার 8 নম্বর। 8 নম্বর কি বলেছে দেখো, 8 নম্বর বলেছে that balance of drawings account is always, ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয় জানো, ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স সব সময় ডেবিট ব্যালেন্স হয়, মাথার মধ্যে গেঁথে রাখো, ড্রয়িংস এর ব্যালেন্স অলওয়েজ ডেবিট ব্যালেন্স, ড্রয়িংস এর ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়। তাহলে এখানে অ্যানসারটা কি লিখবো, ডেবিট ব্যালেন্স, ড্রয়িংস এর ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, ঠিক আছে তো। তাহলে কি লিখবো, অপশনটা বি। 9 নম্বর। 9 নম্বরটা কি বলেছে, 9 নম্বরটা তোমাকে বলেছে the ratio in which the old partners agreed to surrender their share in profit favor of new partner is called,
আরে বলতে গিয়েছে ওল্ড পার্টনাররা যে রেশিওতে তাদের প্রফিটের পোর্শনটা বা প্রফিটের অংশটা নিউ পার্টনারদের জন্য ছেড়ে দেয় তাকে কি বলে? স্যাক্রিফাইসিং রেশিও। আরে দুজন পার্টনার মিলে বিজনেস করছিল, ওল্ড পার্টনার এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, তা ওই যে দুজন পার্টনার তাদের প্রফিটের কিছুটা পোর্শন একটা ছেড়ে দিল, ও যদি না ছাড়তো তাহলে নতুন পার্টনার ঢুকতে পারতো না। এইটা কিন্তু বলে স্যাক্রিফাইসিং রেশিও। ঠিক আছে তো? তাহলে এখানে লেখো স্যাক্রিফাইসিং রেশিও, অর্থাৎ এ নম্বর অপশনটা হবে স্যাক্রিফাইসিং রেশিও, অপশনটা হবে এ। নয় হয়ে গেল তো, মানে টোকার কিছু নেই, মুখে বলেই দিলাম। ঠিক আছে তো? আমি বারবার বলছি, আমি যে ডেসক্রিপশন বক্সে পিডিএফ দিয়েছি, ওই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে খাতায় টুকে নেবে। আর তোমাদের যদি কোনো বিবি কোন টেস্ট পেপার থাকে, তোমরা বিবি কোন টেস্ট পেপারটা খুলে নেবে, মডেলসের এমসিকিউ গুলো করাচ্ছি 2 নম্বর সে, তোমরা রাইট করে নেবে, অসুবিধা নেই কিছু। এবার 10 নম্বর করো। দশ নম্বরটা কি বলেছে? গুডউইল অফ আ বিজনেস। গুডউইল বিজনেসের কি? স্যার গুডউইল হচ্ছে বিজনেসের এক ধরনের ইনট্যানজিবল অ্যাসেট। লাস্ট ক্লাসেও পড়েছি গুডউইল হচ্ছে বিজনেসের একটা ইনট্যানজিবল অ্যাসেট, অর্থাৎ 10 এর অ্যানসারটা হবে বি, ইনট্যানজিবল অ্যাসেটস। তারপর 11 নম্বর কি বলেছে? বলছে if 5000 ইকুইটি মানে ইকুইটি শেয়ার অফ রুপিস 100 ইচ আর ইস্যুড এট আ ডিসকাউন্ট, মানে একটা কোম্পানি 5000টা শেয়ার ইস্যু করছে 100 টাকা ফেস ভ্যালু 5% ডিসকাউন্টে, তাহলে টোটাল কত টাকা কামাতে পারবে? আরে একটা শেয়ারের ফেস ভ্যালু 100 টাকা করে 5% ডিসকাউন্টে যদি ইস্যু করে তাহলে কত পাবে? 95। একটা শেয়ারে 95 পেলে 5000টা শেয়ারে কত? স্যার 4,75,000 হয়ে গেল। এটাই হবে आंसर। তা 11 নম্বর অঙ্কটা আমি কোন অপশনটা চুজ করলাম? স্যার এ পয়েন্টটা চুজ করলাম। 12 নম্বর কি বলেছে? 12 নম্বর বলেছে the maximum number of members of public limited company ম্যাক্সিমাম নাম্বার কত? স্যার আনলিমিটেড। কত নম্বর অপশনটা চুজ করলাম এটা? স্যার ডি, 13 নম্বর। 13 নম্বর কি বলেছে? ডিসকাউন্ট অফ ইস্যু অফ শেয়ার আমরা পড়েছি, শেয়ার ইস্যু যদি প্রিমিয়ামে করতাম ওটা হচ্ছে বিজনেসের, ওটা ক্যাপিটাল প্রফিট, ওটাকে ক্যাপিটাল প্রফিট হিসেবে গণনা করা হতো। তাহলে শেয়ার যদি ডিসকাউন্টে ইস্যু করি তাহলে সেটা কি? স্যার বিজনেসের এটা ক্যাপিটাল লস, এটা হবে ক্যাপিটাল লস। এটা লিখে দাও, 13 নম্বর অ্যানসারটা হবে ডি, ক্যাপিটাল লস। ক্যাপিটাল লস। 14 নম্বর অ্যানসারটা কি বলছে? বলছে রিয়াল ওনার অফ আ কোম্পানি, বলছে কোম্পানির প্রকৃত মালিক কে? শেয়ার হোল্ডার। আরে কোম্পানির মালিকটা কে? শেয়ার হোল্ডারই তো কোম্পানির মালিক। তো লিখে দাও শেয়ার হোল্ডার। 14টা হবে বি, শেয়ার হোল্ডার। 15 নম্বর বলছে স্যাক্রিফাইসিং রেশিও, তো লাস্ট ক্লাসেও বলেছি, আর নতুন বলার কি স্যাক্রিফাইসিং রেশিও? আরে স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা ওল্ড মাইনাস নিউ। স্যার যদি উল্টে দেয় গেইনিং রেশিও, নিউ মাইনাস ওল্ড, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা তোমার ওল্ড মাইনাস নিউ। তাহলে কোন অপশনে চুজ করেছি দেখে নাও, স্যার এ। 16 নম্বর কি বলেছে? দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স ইন আ ব্যাংকিং পার্টনারশিপ ফার্ম। দেখো ব্যাংকিং পার্টনারশিপ ফার্মে ম্যাক্সিমাম নাম্বার কত লাগে? 10, আর নন ব্যাংকিং 20, তাহলে অ্যানসার হবে 10। তাহলে 16 এর অ্যানসারটা হবে 10, এ অপশন চুজ করলাম 10। 17টা কি বলেছে? 17টা বলেছে দ্য লাইবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার অফ আ কোম্পানি। ঠিক আছে, আবার বলছি লাইবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার, মানে কোম্পানির শেয়ার হোল্ডার তাদের লাইবিলিটি কি হয়? তাদের লাইবিলিটি এখানে অপশনগুলো কি কি দিয়েছে? আনলিমিটেড, লিমিটেড, নো লাইবিলিটি, নান অফ দিস। লিমিটেড লাইবিলিটি, শেয়ার হোল্ডারদের লাইবিলিটি থাকে লিমিটেড লাইবিলিটি, তাহলে অ্যানসারটা হবে লিমিটেড। বি নম্বর পয়েন্ট চুজ করো। 18 নম্বর কি বলছে? প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইজ আ প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হচ্ছে এক ধরনের কি অ্যাকাউন্ট? প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট কখনোই নয়, রিয়েল অ্যাকাউন্ট, এটা হবেই না। তাহলে কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। তাহলে কি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হচ্ছে এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট। এ নম্বর অপশন চুজ করুন।
নমিনাল অ্যাকাউন্ট। 15 3 18 হলো, এবার 19। 19 নম্বর কি বলেছে, এখানে 19 নম্বর তো নেই, এখানে 18টা হলো আর 6টা হচ্ছে সেকেন্ড পার্ট মানে 2 নম্বর, 2 এর দাগে 1 কি বলছে, 2 এর দাগে 1 একটা বলছে অ্যাকর্ডিং টু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো মিন্স ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ওয়াইজ ক্যাশ ফ্লো বলতে কি বোঝায় স্যার, ক্যাশ ফ্লো বলতে ক্যাশের ইনফ্লো আর আউটফ্লো কেই বোঝায়, তাই না? এখানে অপশন দিয়েছে দেখো, এখানে যা যা অপশন দিয়েছে আমি বলছি ইনকামিং অফ ক্যাশ আর ডিসবার্সমেন্ট অফ ক্যাশ মানে আউটফ্লো অফ ক্যাশ, তাহলে দুটোই হবে সি নম্বর অপশনটা চুজ করব, এ আর বি দুটোই ঠিক অ্যান্সার। ক্যাশ ফ্লো বলতে ক্যাশের আগমন এবং ক্যাশের বহির্গমন, অর্থাৎ ক্যাশ ইনকামিং আর ক্যাশ আউটগোয়িং দুটো অপশন ঠিক, দুটোই লিখতে হবে সি, পার্টিকুলার একটা লিখলে হবে না। 2 নম্বর পয়েন্টটা কি বলেছে an example of cash flow from financing activity, বলে তুমি একটা एग्जांपल বলো। আমরা তো বলেছিলাম ক্যাশ ফ্লো তিনটা অ্যাক্টিভিটিস হয়, একটা অপারেটিং, একটা ইনভেস্টিং, একটা ফাইন্যান্সিং। বলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসে, এখানে তো অনেকগুলো অপশন দিয়েছে, কোনটা কারেক্ট? স্যার কারেক্ট হবে ইস্যু অফ নিউ ডিবেঞ্চার, এখানে যা দিয়েছে তার মধ্যে কারেক্ট হবে ইস্যু অফ নিউ ডিবেঞ্চার, লিখে দাও ইস্যু অফ নিউ ডিবেঞ্চার। কত নম্বর পয়েন্ট হবে? বি নম্বর পয়েন্ট। 3 নম্বর বলেছে ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডিভিডেন্ড রিসিভ অন শেয়ার শোন আন্ডার দ্য হেড, ডিভিডেন্ড রিসিভ করলে, আজকে ধরো আমি কোনো কোম্পানি শেয়ার কিনেছি, সেই কোম্পানি যদি প্রফিটে রান করে তাহলে সেই কোম্পানি ডিভিডেন্ডের একটা পোর্শন আমাকে দেবে, অর্থাৎ আমার কাছে ডিভিডেন্ড রিসিভ হলো, সেই কোম্পানি ডিভিডেন্ড পেমেন্ট করলো, আমি রিসিভ করলাম। ডিভিডেন্ড রিসিভ আমার কাছে কি ইনভেস্টিং ক্যাশ ফ্লো। স্যার কেন ইনভেস্টিং হচ্ছে? আমরা তো ডিভিডেন্ড হলে আমরা ফাইন্যান্স দেখতাম না, কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড পেমেন্ট করে তাহলে সেটা ফাইন্যান্সিং, কিন্তু কোনো কোম্পানি ডিভিডেন্ড রিসিভ করে সেটা ইনভেস্টিং, কারণ আমি ইনভেস্ট করেছি সেখান থেকে ইনকাম হলো, এটা হচ্ছে আমার ইনভেস্টিং ক্যাশ ফ্লো। ঠিক আছে, তো 3 নম্বর পয়েন্টটা বলেছে, তাহলে आंसरটা কি হবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, লিখে দাও সি নম্বর পয়েন্ট। 4 নম্বরে কি বলতে চাইছে, বলেছে মেশিনারি পারচেজ অফ বিজনেস, একটা বিজনেস অফ মেশিনারি কিনলো, এটা কোন অ্যাক্টিভিটিস? স্যার এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, লিখে দাও ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বি নম্বর পয়েন্ট হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 5 নম্বর কি বলেছে, ইন্টারেস্ট রিসিভড অন লং টার্ম লোন, মানে লং টার্ম সিকিউরিটি বলেছে, ইন্টারেস্ট রিসিভড অন লং টার্ম সিকিউরিটিজ। ঠিক আছে, ইন্টারেস্ট রিসিভ করছো লং টার্ম সিকিউরিটিজ থেকে। ঠিক আছে, তুমি ধরো কোনো এক জায়গায় ইনভেস্ট করছো, লং টার্ম ইনভেস্ট করেছো, সেখান থেকে তুমি ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে সেটা আমার কি? এটাও তোমার এক ধরনের ইনকাম, কিন্তু কোন অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে? স্যার এটাও তো সেই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, লিখে দাও ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কত নম্বর পয়েন্ট চুজ করছি? বি নম্বর পয়েন্ট। লাস্ট পয়েন্ট 6 নম্বরটা এখানে লিখে দিচ্ছি। 6 নম্বর কি বলে, সেল অফ মার্কেটেবল সিকিউরিটিজ। তো মার্কেটেবল সিকিউরিটিজ বেচে, মার্কেটেবল সিকিউরিটি বেচে দিই পারে বেচেছি, অর্থাৎ দামে বেচেছি, তাহলে এটা আমার কি বলছে, কি ইনফ্লো অফ ক্যাশ, আউটফ্লো অফ ক্যাশ, নো ফ্লো অফ ক্যাশ, আর বলেছে ক্যাশ ইকুইভ্যালেন্ট, তাহলে এটা কি হবে? মার্কেটেবল সিকিউরিটিজ এট পার। অ্যাকচুয়ালি আমি যদি বলি মার্কেটেবল সিকিউরিটিজ হচ্ছে ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ে, মার্কেটেবল সিকিউরিটিজ হচ্ছে ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন এটা বলছিলাম, বলছে সেল অফ মার্কেটেবল সিকিউরিটিজ এট পার। মার্কেটেবল সিকিউরিটিজ কি? মার্কেটেবল সিকিউরিটিজ হচ্ছে এক ধরনের ক্যাশ ইকুইভ্যালেন্ট, তাই মার্কেটেবল সিকিউরিটিজ যদি বেচে দিই, ঠিক আছে, এখানে না ক্যাশে ইনফ্লো হবে না ক্যাশে আউটফ্লো হবে। ঠিক আছে, না ক্যাশে ইনফ্লো হবে না ক্যাশে আউটফ্লো হবে, তাহলে কি লিখবো? নো ফ্লো অফ ক্যাশ, নো ফ্লো অফ ক্যাশ, নো ফ্লো অফ ক্যাশ, এটা হবে। এটা কত নম্বর পয়েন্টে ছিল? এটা হবে তোমার সি নম্বর পয়েন্টে ছিল। ঠিক আছে, এটা যাকে দিয়ে করতে বলেছিলাম সে হয়তো ভুল করে 6টা এ করে দিয়েছিল, এটা ভুল করেছিল, এটা 6টা সি হবে
তোমরা এটা কারেকশন করে নিও, এটা 6টা সি হবে, ঠিক আছে। আর প্রথম দিকে একটা ভুল হয়েছিল, ঠিক আছে, তো সেটাই পরে ঠিক করে দিই। সেটা হচ্ছে এই যে দুটো ভুল ছিল, সেটা হচ্ছে একের দাগে যাকে বলেছিলাম কত, সে দুটো ভুল করেছিল। একটা হচ্ছে একের দাগে 2 নম্বর পয়েন্টে একটা ভুল করেছিল, এটার কারেক্ট অ্যান্সার হবে বি, এটার কারেক্ট অ্যান্সার হবে বি। আর 2 এর দাগে 6 এর কারেক্ট অ্যান্সার হবে সি, ঠিক আছে। বাকি সব ঠিক করেছে, ঠিক আছে। টুকে নাও এটা।